নমস্কার। আবার এলাম আপনাদের অনুরোধের গল্প নিয়ে। আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। তবে গল্পে যাবার আগে ছোট্ট অনুরোধ জানিয়ে রাখি, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পাবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প, প্রথম প্রতিশ্রুতির সপ্তবিংশ পরিচ্ছেদ। কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। রাসুর বউ সারদা অবশ্য নিজেকে খুব একটা ভাগ্যবতী বলে মনে করে না, বরং যখন তখন আমার যেমন ভাগ্য বলে আক্ষেপ করতে ছাড়ে না। কিন্তু এক হিসাবে এ যাবৎ ভগবান তার বোঝা বয়ে এসেছেন গ্রহ নক্ষত্রের একটি সুকৌশল সমাবেশ ঘটিয়ে। নইলে পাটমহলের লক্ষ্মীকান্ত বাণুজ্যের নাতনির তো এখন পাটমহলেই পড়ে থাকবার কথা নয়। সে পড়ে আছে, কারণ সারদাকে নিঃস্বপ্ন রাজ্য ভোগের সুযোগ দিয়েছেন। এখন লক্ষ্মীকান্ত নেই, কিন্তু তার পুত্র শ্যামাকান্ত বাপের ঠাটবাট বজায় রেখেছেন। সর্ববিধ শাস্ত্রীয় আচার আচরণ মেনে চলেন, নড়তে চড়তে পাঁজি পুঁথি দেখেন। আবার গ্রহ ফাঁড়া ঠিকুজি কোষ্ঠী ইত্যাদি গোলমেলে ব্যাপারে প্রত্যেক সময় কাশী প্রত্যাগত জ্যোতিষার্ণব ঠাকুরের উপদেশ গ্রহণ করে থাকেন। জ্যোতিষার্ণবই পটলির কোষ্ঠী দেখে তার পতিগৃহে যাত্রা সম্পর্কে একটি বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, 18 বছরে পদার্পণের আগে পটলির স্বামী সন্দর্শনে বিপদ আছে। উক্ত কালাবধি তার পতি সুখস্থানে রাহুর কটাক্ষ। অবশ্য জ্যোতিষার্ণবের ঘোষণায় কেউ আশ্চর্য হয়নি, বরং যেন এ ধরনের একটা কিছু না হলে আশ্চর্য হতো। কারণ পটলির পতি সুখস্থানে যে রাহুর দৃষ্টি, সে আর জ্যোতিষীকেই বা বলতে হবে কেন? সে তো তার বিয়ের দিনই হাড়ে হাড়ে সবাই টের পেয়ে গেছে। নেহাত নাকি ওর বাপের পূর্বজন্মের পুণ্যি ছিল, তাই সেই বিয়ের পর রামকালী কোবরেজের দৃষ্টিপথে পড়ে গিয়েছিল। নয়তো পটলিকে তো বাসর রাতেই শাখা নোয়া খুলতে হতো, আর নয়তো পড়া আধা বিধবা হয়ে জীবনটা কাটাতে হতো। রামকালী কোবরেজ ভগবান হয়ে এসে উদ্ধার করেছেন, কিন্তু অদৃষ্টের ফলকে কণ্ডাবে। তাই গ্রহ নক্ষত্ররা আঙুল তুলে নিষেধ করে রেখেছে। পটলি, তুই স্বামীর দিকে চোখ তুলবি না, অন্তত 18 বছর বয়স হবার আগে নয়। লক্ষ্মীকান্তর শ্রাদ্ধের সময় সামাজিক আচার অনুযায়ী জামাইকে শ্যামাকান্ত নিমন্ত্রণ করেছিলেন, তবে বাড়িতে কড়া শাসন করে রেখেছিলেন মেয়ে জামাইয়ে যেন দেখাশোনা না হয়। কিন্তু ভাগ্যচক্রে জামাইয়ের আশাই হলো না। সেই দিনই নাকি জামাইয়ের রক্ত আমাশা দেখা দিয়েছিল, কিন্তু কে জানে সের দুই কাঁচা দুধ খাবার ফল কিনা সেটার। যাক, সেসব তো অতীত কথা। শ্যামাকান্ত মেয়ের শ্বশুরকে তার কোষ্ঠী ঘটিত বিপর্যয় জানিয়েছিলেন, কাজেই এতদিন ও পক্ষ থেকে বউ নিয়ে যাবার প্রস্তাব ওঠেনি। দিন তারিণীর অত বড় সমারোহের শ্রাদ্ধেও শ্বশুর বাড়ি আসা হলো না তার। কিন্তু এবার সময় এসেছে। 18 বছরে পদার্পণ করেছে পটলি। কুঞ্জগৃহিণী অভয়া ব্যস্ত হয়ে উঠেছেন নতুন বউকে আনতে। মুখে বলছেন অবশ্য, আর ফেলে রাখলে কি ভালো দেখায়? কিন্তু ভিতরের উদ্দেশ্য আরো গভীর। উদ্দেশ্য বড় বউয়ের তেজ অহংকার ভাঙা। সারদার যত তেজ, যত অহংকার, দিন দিন বাড়ছে যেন।
সংসারে ভুবনেশ্বরীর শূন্য স্থানটা কেমন করে কে জানে আস্তে আস্তে সারদার দখলে এসে গেছে। ভুবনেশ্বরীর মতোই সারদা ভিন্ন, যেন সব দিক অচল। কিন্তু ভুবনেশ্বরীর নম্র নীরবতা সারদার মধ্যে নেই। সারদা যতটা চৌকস ততটাই প্রখর, যেন শাশুড়িকেও সে ডিঙিয়ে যেতে চায়। অথচ দিনতারিণীর মৃত্যুতে গিন্নির যে পোস্টটা অভয়ার পাবার কথা, সেটা যেন অভয়া পেল না। অভয়ার সেই হেঁসেলের চাকরির ঊর্ধ্বে নতুন কিছু আর হলো না, বরং সেটাই আরো জটিল হয়ে উঠেছে। কারণ কাশীশ্বরী তো নেই। হঠাৎ পড়ে গিয়ে হাত ভেঙে মোক্ষদাও কেমন কমজোরি হয়ে গিয়েছেন। কাজেই অভয়াকে সদ্য স্নানান্তে ওদের ঘরেও কিছু কিছু গুছিয়ে দিয়ে আসতে হয়, বাটনাটা, জলটা। অতএব সমগ্র সংসারটা অনেকটা বেলা পর্যন্ত থাকে সারদার হাতেই। বউয়ের এই প্রতাপ, এই দপদপা আর সহ্য করতে পারছেন না অভয়া। টিট করতে ইচ্ছে করছে বউকে। অস্ত্র এবার তাঁর হাতে এসে গেছে। শ্যামাকান্ত জানিয়েছেন 18 বছরে পা দিয়েছে পটলি। শুনে বুকের জোর বাড়ল অভয়ার। ভাবলেন, বড় বৌমার তেজ আসপদ্দা কমুক একটু। ওদিকে পাটমহলে মস্ত তোড়জোড়। ফাঁড়া কেটেছে। এতদিন পরে ঘর বসত হচ্ছে মেয়ের। ঘর ভাড়া জিনিস দেবার বাসনা পটলির মা বেহুলার। জিনিস গোছাচ্ছে আর উঠতে বসতে মেয়েকে উপদেশ দিচ্ছে কিসে মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে একজন হতে পারে। বেহুলার ভাবনা, মেয়েটা বড় হাওয়া নেকা। তবে অন্যদিকে একটা মস্ত ভরসা আছে পটলির মার। মনে মনে পটলির সতীনের বয়সটা হিসেব করে সেটা আরো জোরালো হয়। পটলির সঙ্গে কার তুলনা? একে তো ভরন্ত বয়স, তাই আবার এতকাল অবধি বাপের ঘরে নিশ্চিন্তির ভাত খেয়ে গড়ন হয়েছে পুরন্ত বাড়ন্ত। আর রূপ, সে তো সেই শৈশব থেকেই একরকম ডাকসাইটে। এখন আবার ভয়ও দেখাচ্ছে অনেকে। অনেকে বলছে, সতীন এখন স্থলকুল দিলে হয়। বুঝলে পটলির মা, এ যাবৎ একা পাটেশ্বরী হয়ে তো রয়েছে। তুমি মেয়ের গলায় কোমরে ভালো মতন রক্ষা কবচ বেঁধে দাও, বুঝলে? কে জানে কার মনে কি আছে। আর মেয়েকে বারণ করে দিও যেন সতীনের হাতের জল পান না খায়। অবশেষে শ্বশুর বাড়ি যাত্রা করে পটলি। বাড়িটার খানিক খানিক ঝাপসা ঝাপসা মনে আছে। বড় যে উঠোনটায় বউ ছত্তরের উপর গিয়ে দাঁড়িয়েছিল, মস্ত যে দালানটায় তাকে তুলে নিয়ে গিয়ে বসিয়েছিল, ঘাটের যে ধারটায় স্নান করিয়েছিল পটলিকে, আর যে ঘরে 8 দিন বাস করেছিল সে। হ্যাঁ, এই রকম একটু একটু, আর বিশেষ কিছু না। অতগুলো মেয়ে মানুষের মধ্যে কে যে তার সতীন ছিল সে কথা সে বুঝতে পারেনি। আর তাছাড়া বোঝবার চেষ্টাই বা করেছে কে? কেঁদে কেঁদে যার চোখ ফুলে করম চা। আর শুধু তো শ্বশুরবাড়ি আসার কান্না নয়, নিজেকে ভয়ঙ্কর একটা অপরাধী ভেবেছিল। বিয়ের বর বিয়ে করতে এসে রাস্তায় মরে, এ কথা কে কবে শুনেছে? আর তারপর এ বাড়ির বউ ভাতের যজ্ঞের দিন বাড়ি যখন রমরম করছে, তখন কিনা একটা বাড়ির জলজ্যান্ত বউ হারিয়ে গেল। শুনে হাঁ হয়ে গিয়েছিল পটলি। নিজের উপর ধিক্কারে আর ভয়ে যখন খালি কেঁদে আকুল হচ্ছিল, তখন সত্য এসে তাকে জ্ঞান দিয়েছিল। সে বলেছিল, নিজেকে অপয়া বলে কেঁদে মরছো কেন? ভগবান যার ভাগ্যে যা লিখে রেখেছে তাই তো হবে।
নিজেকে সমস্ত ঘটন অঘটনের হেতু ভাববার কারণ কি? তুমি যদি না জন্মাতে এই পৃথিবীর কলকব্জা বন্ধ থাকতো। সেদিন অবাক হয়ে গিয়েছিল পটলি। তোড়জোড় এ বাড়িতেও চলছিল, তবে অভয়া যেন একটু বেশি বেশিই করছেন ভালোবেসে যতটা না হোক লোক জানাতে। সারদা এবং সারদার সুয়োরা যাতে হৃদয়ঙ্গম করতে পারে যে যে আসছে সে কারো করুণার ভিখিরি হয়ে নয়, আসছে রীতিমতো অধিকারের দাবি নিয়ে। অবশ্য ঘরটা সম্পর্কে স্পষ্ট করে কিছু উচ্চারণ করতে পারেনি, কিন্তু ইশারায় ইঙ্গিতে ব্যক্ত করেছেন এখন থেকে সারদার উচিত ছেলেদের নিয়ে এদিককার ঘরে শোয়া। কিন্তু পটলি কি পাকা বাঁশ? কে জানে পটলি কি? মেয়ে মানুষ যতক্ষণ না নিজের স্বার্থ কেন্দ্রে এসে দাঁড়ায় ততক্ষণ তাকে কে চিনতে পারে? ওই ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, এসব বিশেষণ তো কত ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যায়। তবে পটলি যে কি তা না জানলেও পটলির ফাঁড়া কাটার খবর পাওয়া পর্যন্ত সারদার বুকে বাঁশ পড়েছে। কে যেন সেই বাঁশ দিয়ে অহরহ ডলছে তাকে। আর রাসু? না, রাসুরও যন্ত্রণার শেষ নেই। মনের মধ্যে এক দারুণ ভয়, অথচ পুলক কম্পিত আবেগ। না জানি সেই 7 বছরের মেয়েটি 18 বছরের হয়ে কেমনটি হয়েছে। এখান থেকে পত্তর নিয়ে যে গিয়েছিল সেই রাখুর মা তো এসে বলেছে, আহা, বউ তো নয়, যেন পদ্ম ফুল। কি জানি সেই পদ্ম ফুল কি রাসুর পুজোয় লাগতে দেবে সারদা, নাকি বহুদিন আগের সেই এক দুর্বল মুহূর্তের শপথটা স্মরণ করিয়ে দিয়ে বঞ্চিত করে রাখবে রাসুকে। সে যাক, এখন বউ এসে দাঁড়াতেই একটা ধন্যে ধন্যে রব উঠল দু কারণে। একে তো বউয়ের রূপ, আর তার উপর ঘর বসতের সামগ্রীর বহর। সকলেই এক বাক্যে স্বীকার করে, কুটুমের নজর আছে গো। ঠান্দি নন্দরানী হেসে বলে, না দেওয়ার মধ্যে দেখছি ঢেঁকি। হ্যাঁ, একটা ঢেঁকি দিলেই রাসুর শ্বশুরের 16 কলা দেওয়া হতো। ঘর বসতে বৌমার বেয়াই ওইটাই বা বাকি রাখলো কেন? হ্যাঁ, না, ঢেঁকিটা পট্টির বাবা দেয়নি, কিন্তু পটলিকে দিয়েছে। আর পটলি ঢেঁকির মুষল হয়ে অন্তত একজনের বুকের গহ্বরে পাড় দিতে শুরু করেছে। তবু সেই ঢেঁকির পাড়ের মধ্যে থেকেই শক্তি সঞ্চয় করে নেয় সারদা। সে সংকল্প করে এ সতীনকে সে স্বামীর ধারে কাছে আসতে দেবে না। সেই সিংহবাহিনীর শপথটা রীতিমতো কাজে লাগাবে। আর তাছাড়া উপায় বাকি। রাসুকে তো চিনতে বাকি নেই সারদার। এই রূপসীর কাছে আসতে পেলে রাসু তো তদ্দণ্ডেই মাথা মুড়িয়ে তার চরণে নিজেকে বিকিয়ে দেবে। প্রথম দিন অবশ্যই অভয়াই বউকে কাছে নিয়ে শুলেন এবং অনেক রাত পর্যন্ত জেগে আর জাগিয়ে বউকে জ্ঞানদান করতে চেষ্টা করলেন। এ সংসারে তার কে আপন কে পর, কাকে সমীহ করতে হবে আর কাকে সন্দেহ করতে হবে। কিন্তু পরদিন কি হবে, অথবা তারও পরদিন, পরপর 4 দিন সারদা সেই কথাই ভাবতে থাকে। না হয় আজ তো গেল, কিন্তু কাল এবং চিরকাল। রাসুর জন্য না হয় সিংহবাহিনীর শপথ, কিন্তু সংসারের আর 10 জনের কি ব্যবস্থা? ঘরের প্রদীপ নেভানো। রাসু এখনো বারবাড়ি থেকে আসেনি। সারদা ভাবে, অনেক দিন স্বামী সঙ্গ সে পেয়েছে। এখন তার ছেলের বয়স 12।
সারদার আর জীবনের ভোগপাত্রের দিকে হাত বাড়ানো শোভন নয়, এ কি ভাবা যায়? স্বামীর অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে ভাঁড়ারের হাঁড়িকুড়ির মধ্যে জীবনের সার্থকতা খুঁজে বার করানোই এখন তার উচিত। আশ্চর্য, কিছুতেই কেন বিশ্বাস হচ্ছে না এই ঘর সারদা এতদিন ভোগ করেছে। সারদার গরিব গেরস্থ পাপ, কতই বা নিয়ে যেতে পেরেছে মেয়েকে। ওর এই ১৬-১৭ বছরের বিবাহিত জীবনের মধ্যে দিন মাস ঘন্টা মিলিয়ে হিসাব করলে না হয় ৪-৫ বছর। তা হলেও তো হতে থাকে এক যুগ, যেন কোথা থেকে পার হয়ে গেল সেই দীর্ঘ এক যুগ। আস্তে আস্তে ঘরে এসে ঢুকল রাসু, বরাবর যেমন ঢোকে। সারদা যে ধরনটাকে ব্যঙ্গ হাসিতে অভিষিক্ত করে বলে, চোরের মতন। না, এই নতুন বিয়ের বরের ভঙ্গিটা আর কোনোদিনই বদলালো না রাসুর। তবে কি সেও টের পায়নি কবে কখন তার বয়স 18 থেকে 34-এ এসে পৌঁছেছে? টের পায়নি মাঝখানের সেই বয়সগুলো হাত ফসকে পালালো কি করে? তাই আজও শয়ন মন্দিরে ঢুকতে তার লজ্জা। আজ সমস্তটা দিন রাসুর বড় যন্ত্রণায় কেটেছে। অব্যক্ত সেই যন্ত্রণাটা যেন ধরা ছোঁয়া যাচ্ছে না, শুধু মনটা ভারাক্রান্ত করে রেখেছে। সারাদিন দোটানায় রাসু টুকরো টুকরো হয়েছে। তবু ঘরে ঢুকে সহজ হবার চেষ্টা করল রাসু। বলল, উহ, কি অন্ধকার। কিন্তু অপক্ষ থেকে এ সম্পর্কে কোনো সাড়া এলো না। রাসু যথা নিয়মে দরজার হুড়কোটা এঁটে সরে এসে বলল, পিত্তিমটা জ্বালনি কেন যে? এবার সারদা কথা বলল, একেবারে তীক্ষ্ণ হুল ফোটানোর সুরে বলে উঠল, আর পিত্তিম জ্বালার দরকার কি? বাড়িতে যেখানে পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। পূর্ণিমা চাঁদ মানে? ও, মানে জানো না বুঝি? বাড়ি শুদ্ধ এত ধন্যি ধন্যি গাইছে, কেন তোমার কানে ওঠেনি? তোমার দ্বিতীয় পক্ষর রূপেই তো ভুবন আলো গো। তাতে আর তেল খরচা করে আলো জ্বালিনি। রাসু হঠাৎ বল সঞ্চয় করে বলে ওঠে, মেয়ে মানুষ বড় হিংসুটে জাত। কে? কি বললে? মেয়ে মানুষ হিংসুটে জাত? তবে না তো কি। পুরুষ মানুষ জাতটা একেবারে দেবতা, কেমন? ছি ছি, কিসের সঙ্গে কি? পরপুরুষের নাম মুখে আনতে লজ্জা করলো না তোমার? দ্বিতীয় পক্ষ বুঝি পরস্ত্রী? ছি। তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত ইচ্ছে পক্ষ জুড়লে আর পরস্ত্রীতে দরকার কি? কিন্তু মেয়ে মানুষের তো সেসব সুবিধে নেই। বড় বউ, হিংসের জ্বালায় তোমার দিক বিদিক জ্ঞান ঘুচে গেছে। যা নয় তাই তুমি মুখে আনছো। নতুন বউকে আমি আনতে চাইনি, গুরুজনরা বুঝে সুঝে এনেছে। নইলে এতাবৎ কাল তো সেখানে পড়েছিল। দেখো, ওসব আমি জানি নে। আমি কিন্তু সাফ কথা কয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই ভাগাভাগির ইল্লুতেপনায় আমি নেই। আমায় চাও তো ওকে স্পর্শ করতে পারবে না, আর ওকে চাও তো আমি। তা আমায় কি করতে বলো? মাথার ওপরকার গুরুজনরা যে ব্যবস্থা করে দেবে তাই মানব, না চেঁচামেচি করে তার প্রতিবাদ করব? তুমি বলো। কি করবে সে তোমার বিবেচনা। আর তুমি তো কচি খোকাটি নও যে মাথার ওপরকার গুরুজন বিষ খেতে বললে তুমি খাবে। খুড়ো ঠাকুর তো ধর্ম করলেন, আর ভদ্রলোকের জাত রক্ষে করলেন, আর আমার বাঁশ বুকে ডোলে। তা এতই যদি ধর্মজ্ঞান, নিজেই কেন? বড় বউ, কি বলছো তুমি? তুমি কি উন্মাদ হয়ে গেলে নাকি? উন্মাদ হবার ঘটনা ঘটলে মানুষ তো উন্মাদ হবে, এতে আর আশ্চর্য কি? খুড়ো ঠাকুর যদি তখন আমার না ঘর ভাঙতেন,
তাহলে বরং ওনার আজ ভাঙা ঘর ভরতো। হ্যাঁ। বড় বউ, কাকে নিয়ে তুলনা করছো? হ্যাঁ, এসব অকথা কুকথা মুখে উচ্চারণ করলেও মহাপাতক হতে হয়, তা জানো? আহ, মুখে উচ্চারণ করলে মহাপাতক, কিন্তু মনকে কেউ শাসিয়ে রাখতে পারে? যাকে, ভালো মন্দ আমি কিছুই বলবো না, আমার যা বলবার আমি বলেছি। অতই বা খাপ্পা হচ্ছ কেন বড় বউ? তুমি ঘরণী গিন্নি, বলতে গেলে জোয়ান বেটার মা, তোমার জায়গা কে কাড়ে? তবে লোক দেখতা একটা কথা আছে তো, ওকে একেবারে ভাসিয়ে দিলে। মা সিংহবাহিনীর নামে দিব্যি গিলেছিলে, সে কথা বোধহয় ভুলেই গেছো না? আহা, ভুলে যাব কেন, ভুলে যাব কেন? কিন্তু লোকে কি বলতে কি বলবে, সেটাও তো চিন্তা করতে হবে। কেন, লোককে বোঝাবার উপায় নেই তোমার? লোককে বোঝাতে কত কলকাঠি আছে, লোককে বলতে পারবে না? কোনো সাধু ফকির তোমার হাত থেকে বলেছে ওই দ্বিতীয় পক্ষের পরিবারকে স্পর্শ করলে তোমার পরবায়ু ক্ষয়যোগ আছে? কি গো? আজ তাহলে এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ নিয়ে হাজির হব আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি শুনতে পাবেন। আর কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব অষ্টবিংশ পরিচ্ছেদ। তবে গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ জানিয়ে রাখি, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প, আশাপূর্ণা দেবীর সেই বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতির অষ্টবিংশ পরিচ্ছেদ। সংসার শুদ্ধ সকলেই আশা করেছিল প্রস্তাবটা সারদার দিক থেকেই উঠবে, কারণ সত্যি কি আর এতটা বেয়াক্কিলে আর চক্ষু লজ্জাহীন হবে সে? কিন্তু চক্ষু লজ্জার প্রকাশ দেখা গেল না। তাহলে চোখে আঙুল দিয়ে দেখানো ছাড়া তো উপায় নেই, কিন্তু সেই আঙুলটা বাড়ায় কে? যে মুখরা সারদা সুযোগ পেলে গুরুজনকেও রেয়াত করে কথা কয় না, ঘোমটার মধ্যে থেকে এমন কুটুস কামড় দেয়, তাতে কামড়া হতের সর্বাঙ্গে জ্বালা ধরে যায়। কাজেই আড়ালে আবডালে সমালোচনা উদ্দাম হয়ে ওঠে। বস্তুত এখানকার অবস্থা এই, সারদা যখনই যে কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে পড়ে, দেখে দুই তিনটি মুখ একত্র হয়ে গুঞ্জরণ করছে। সারদা গিয়ে পড়তেই ঝপ করে সেটা থেমে যায় এবং মুখগুলি বিভক্ত হয়ে গিয়ে সহসা যা হোক একটা কাজের কথা নিয়ে শোরগোল শুরু করে। কিন্তু সারদা কি বোঝে না কি কথা হচ্ছিল ওদের? বোঝে বই কি, বুঝে মাথা থেকে পা পর্যন্ত রিরি করে ওঠে তার। তবু বুঝতে না পারার ভানটাই চালিয়ে যায়। চালায় এই জন্যে জানে বুঝতে পেরেছি বলার সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারটা নিবারণ হয়ে যাবে। আর তাছাড়া এমনিতেই সারদা বিশেষ আত্মস্থ, গায়ে পড়ে কিছু বলতে যাওয়া বা জবাব দিতে যাওয়া ওর স্বভাবই নয়। কিন্তু ওরাই এবার গায়ে পড়ে বলতে আসার সংকল্প গ্রহণ করেছেন। সারদার নিজের শাশুড়ি আর পিস শাশুড়ি শশীতারা। এই পিস শাশুড়িটিকে জীবনে এই প্রথম দেখল সারদা, কারণ প্রায় বছর ৩০ পরে তিনি পিত্রালয়ে এসেছেন। এতদিনের বিরতির কারণ অবশ্য বৈবাহিক কলহ। শশীতারার শ্বশুর নাকি
এতদিন বেঁচে থেকে পুত্রবধূর পিত্রালয়ের পথের কাঁটাটি দৃঢ়মূল রেখেছিলেন। সম্প্রতি তাঁর শ্রাদ্ধ চুকেছে। শশী তারা এত বছর পরে পিত্রালয়ে এসেছেন, এখন কিছুদিন থাকবেন। এসে দিন দুই লেগেছে তার সংসারের হালচাল বুঝতে। তারপর কার্যক্ষেত্রে নেমেছেন। সংসারে নিজের ভাই কুঞ্জর প্রতিপত্তিহীন অবস্থা ও শতাতো ভাই রামকালীর বোলবোলাও দাপটটা তাঁর বুকে শেল বেঁধেছে, এবং রাসুর প্রথম পক্ষর নির্লজ্জতায় গালে হাত দিতে বাধ্য হয়েছেন তিনি। অবাক হয়ে বলেছেন, তা হ্যাগা, ওই বুড়ো মাগিটা গায়ের জোরে বর আগলে বসে থাকবে আর সমস্ত যুবতী বউটা শাশুড়ির ঘরে শুয়ে শুয়ে আড়া গুনবে? হ্যাঁ, এই তোমরা চলতে দিচ্ছ? বলি, ছেলেটার কথাও তো ভাবতে হবে নাকি? তার টাটকাটি পড়ে রইল ধামাচাপা দেওয়া আর শুকনো বাসিটায় মন সন্তোষ করে থাকার জুলুম। এতখানি বয়সে এমন কথা তো শুনিনি দেখিনি বাবু। সারদার শাশুড়ি সুদীর্ঘকালের অদেখা এই ননদটিকে পরম আত্মীয়ের অধিকার দিয়ে বিগলিত স্বরে বলেন, দেখো ঠাকুরজি, দেখো দেখো, যত থাকবে ততই বুঝবে। একে তো তোমার দাদার এই মিনমিনে স্বভাবের জন্য আমি চিরদিন বড় হয়েও ছোট, হাঁড়ি হেসেল ছাড়া তো আর কিছু দেখলাম না, আর তার উপর বউটা হয়েছে জাহাবাজ। আর এমনিতেই দেখবে ওকে কারুর সাথে পাঁচে নেই, কিন্তু অহংকারে মটমট। কারুর মতে চালাতে যাও দেখি, হ্যাঁ, চলবে না, চলবে না। আর এমন রাশভারী প্রকৃতি, ডেকে একটা কথা বলতেও সাহস হয় না। দেখো, আচ্ছা বেশ, তোমাদের হয় না, আমার হবে। হ্যাঁ, এই নিগিন্নেপনার বিহিত আমি করে তবে ছাড়ব। বিহিত করতে ভাজকে নিয়ে এজলাসে এসে আসামিকে তলব করলেন শশীতারা। সারদা এলো। ঘাড় হেঁট করে বসে ঘোমটার মধ্যে থেকে মৃদু অথচ স্পষ্ট স্বরে বলল, কি বলছো? শশীতারা নড়ে চড়ে বসে হাত পা কাটা নাড়তে নাড়তে বললেন, বলছি একটা ন্যায্য কথা বাছা, কিছু মনে করো না। আক্কেল যাদের শরীরে নেই, তাদের আক্কেল করাতে হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ভিন্ন তো গতি নেই। তাই দেব। দেখো, তাতে চোখে যদি তোমার জ্বালা ধরে, আমায় কিন্তু দূষণা বাছা। হ্যাঁ। একটু হাসির আওয়াজ পাওয়া গেল। তোমাদের দুষব? এত কি আস্পর্ধা আমার পিসিমা? আস্পর্ধা? না না, আস্পর্ধা তোমার দেখি না বটে, কিন্তু আক্কেলটুকু যে তিলমাত্র দেখি না বাছা। তা নতুন বৌমার দিকটাও তো একবার ভাবছো না? আমি না হয় না ভাবলাম, তোমরা এতজনে তো ভাবছো। কি বললে? এতজনে ভাবছি? তুমি যে অবাক করলে বড় বৌমা। আমরা ভেবে আর কি উপকারটা করতে পারবো শুনি? তুমি এদিকে আত্মঘাতী হবার ভয় দেখিয়ে স্বামীকে শাসিয়ে রেখেছ, ভয়ে সে তো কাঁটা হয়ে আছে। তা আমরা কি করব? এই তো সেদিনকে রাত্রিরে ছোড়াটাকে হাত ধরে হিঁড়ে টেনে এনে বললাম, রাসু, তুই এদিকে আয়। ঘরের তো অভাব নেই, তে ঘরে নবাবী পলঙ্ক না থাক। স্বামী পেলে নতুন বউয়ের এখন আমতক্তাই রাজতক্তা। কিন্তু তাকে আনতে পারলাম? সে তো ভয়ে সিঁটিয়ে হাত ছাড়িয়ে পালিয়ে গেল। বলে কি, তাহলে তোমাদের বড় বউ আত্মঘাতী হবে। তা হ্যাঁ, তোমার বাপ তো শুনলাম ভালো মানুষ, তা তোমার এ কি ছোট লক্ষ্মী? সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে যেন একটা তীব্র বিদ্যুৎ ঝলকে ওঠে। সারদার চোখের আগুন। হঠাৎ মুখ তুলতে গিয়ে মাথার ঘোমটাটা খসে গিয়েছিল সারদার। ঘোমটাটা আবার একটু তুলে মুখ প্রায় অনাবৃত রেখেই সারদা বলে, দশচক্রে ভগবান ভূত হয় পিসিমা, তাই মানুষ তো কোন ছাড়। পাকে চক্রে ভদ্রলোকের মেয়ে ছোটলোক হয়ে উঠবে, এতে আর আশ্চর্য কি?
একে মুখ তোলা, তাতে আবার এই বাক্যে। এইবার সারদার শাশুড়ি বোধ করে নিজের পোস্ট সম্পর্কে একবার সচেতন না হয়ে পারেন না। নথপরা মুখ ঘুরিয়ে বলে ওঠেন, এ কি বড় বৌমা, মুখের ঘোমটা খুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো? বুকের পাটা এত তোমার কিসের? হ্যাঁ, জানো জন্মের শোধ বাপের বাড়ি বিদায় করে দিতে পারি তোমায়। সারদা একটু হাসির সঙ্গে বলে, জন্মের শোধ যদি যেতেই হয় তো বাপের বাড়ি যাব কেন? জমের বাড়ি তো কেউ কেড়ে নেয়নি। এবার শশী তারা নদ ঘুরিয়ে ঝংকার দিয়ে ওঠেন, দেখো বড় বৌমা, জমের বাড়ি দেখিয়ে আমাদের জব্দ করতে পারবে না। হ্যাঁ, আমরা রাসু নই। বলি, ওই যে একটা বড় ঘরের মেয়ে এসেছে, যার বাপ ঘর বসতের ডব্বিতে বাড়ি ভরিয়ে দিয়েছে, তার দাবি দেওয়াটাও তো তুমি মানবে নাকি? আর ওই যে রূপের কান্তি টাটকা পদ্ম ফুল, স্বামীকে তুমি সেটা ভোগ থেকে বঞ্চিত করছো, এতে যে তোমার নরকেও ঠাঁই হবে না। সে তো ভালোই পিসিমা, নরকে ঠাঁই না হলে স্বর্গে যাব। দুটো বই তো আর 10টা জায়গা নেই। দুটো গিন্নিকে হতভাগ করে দিয়ে উঠে দাঁড়ায় সারদা, বলে, মাফ করবেন, গল্প পাঠ ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন। যাই, ছোট ঠাকুরপো আবার তালের বড়া খেতে চেয়েছে, তালগুলো মেরে রাখি গে। শশী তারা বোঝেন, যেমন ভেবেছিলেন ঠিক তেমনটি নয়। ধিক্কার দিয়ে বিচলিত করে কার্যসিদ্ধি করা যাবে না। তাই এবার তিনি অন্য চাল চালেন, বলেন, না, সভ্যতা ভব্যতার পাঠশালায় দেখছি একেবারেই পড়নি বড় বৌমা। গুরুজনের সামনে থেকে অনুমতি না নিয়ে উঠতে আমি শ্বশুর বাড়ির দিকের কোনো ঝি বউকে কখনো দেখিনি। আর আমরা নিজেরাও তো গুরুজন ডেকে একটা কথা শুধলে ঘাড় নেড়ে হ্যাঁ হো করে উত্তর দিয়েছি। উঠে যেতে না বললে ঘাড় গুঁজে বসে থেকেছি। হ্যাঁ, আর তোমার কি করব পিসিমা, বসবার অবকাশ থাকলে তো বসে থাকাও একটা সুখ, কি বল? কথার পিঠে কথা দেওয়াই তোমার রোগ দেখছি। হাবা গঙ্গা শাশুড়ি পেয়েছ তো, তাই এমন দুরবস্থা হয়েছে তোমার। তা যাকে বলি, শোনো, আপোষ মীমাংসার কথাই কইছি। হ্যাঁ, ঘরণী গিন্নি বেটার মা তুমি, অনেকদিন তো স্বামীকে ভোগ করলে, ওকে একেবারে ভাসিয়ে দিলে তো চলবে কেন? ওরও আগুন সাক্ষী বিয়ে। তা আমি বলি কি, একটা পালা ঠিক করো। সারদা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, তোমাদের অনুমতি না নিয়ে যাচ্ছি পিসিমা। এসব নিচু কথা শুনতে আমার মাথা কাটা যাচ্ছে। হ্যাঁ, কি বললি? আমরা নিচু কথা কইছি? ছোট লোকের বেটি, হাঘরের মেয়ে, বলতে জিভ আড়িয়ে গেল না? খুব উঁচু কথাটা কইছ তুমি বটে। হ্যাঁ, একলা খাবো, একলা পরবো, একলা ভোগ করব, এই তো মহত্বের কথা। পালা কথাটা বুঝি নিচু কথা হলো? বলি, তাতে তো দুই দিকেই রক্ষে হয়। দুদিক রক্ষের দরকার নেই পিসিমা, একদিকে রক্ষে করো তোমরা। দুটো গিন্নিকে পাথর করে দিয়ে চলে যায় সারদা। শশী তারা গালে হাত দিয়ে অভয়াকে উদ্দেশ্য করে বলেন, মান্যে বড় গুরুজন তুমি বউ, তোমার পায়ের ধুলো নেওয়ারই কথা। তবু বলি, তোমার পায়ের ধুলোয় গড়াগড়ি দিতে ইচ্ছে করছে। হ্যাঁ গো, এই কালকে উঠে নিয়ে তুমি ঘর করছো। কি আর করবো ঠাকুরজি, অদেষ্ট। আচ্ছা, ওই কাল নাগিনীর দিক থেকে রাসুর মন একেবারে ঘুরিয়ে দিতে পারি। হ্যাঁ, এমন ওষুধ আমার জানা আছে বউ। দাঁড়াও, একেবারে অব্যর্থ তুক। হ্যাঁ গো, দেখবে তোমার রাসু না ছটপটিয়ে ওই নতুন বউয়ের পায়ে পড়বে, আর ওই বড় বউকে জন্মের বীজ দেখবে। সত্যি বলছো ঠাকুরজি? তেমন ওষুধ তোমার জানা আছে?
হ্যাঁ গো। জানা না থাকলে আর তোমার নন্দাইকে আমি কেনা গোলাম করে রেখেছি? হ্যাঁ, বয়সকালে কি কম দুর্দান্ত ছিল নাকি? সম্পর্ক অসম্পর্ক মানত না, রূপসী মেয়ে মানুষ দেখলেই উন্মাদ হয়ে উঠত। তারপর এক বাঘেতে বুড়ি শেখালো আমার সেই তুক। তারপর থেকে এমন নেলাখেপা হয়ে গেল যে আমি বই আর কিছু জানে না। আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, খেতে বললে খায়, ঘুমোতে বললে ঘুমোয়, আর আমার মুখের দিকে ফেলিয়ে তাকিয়ে থাকে। আমি তো বলি ওই থাক, ওই আমার ভালো। নাইবা রোজগার করলো, নাইবা হট্টগোল করে বেড়ালো, ভাতে তো আর ঘরে অভাব নেই। আমার আঁচলটিতে তো বাঁধা রইল জন্মের শোধ। রাসুর মা ইতস্তত করে বলেন, হ্যাঁ ঠাকুরজি, বলি কোনো শেকড় বাকড় নাকি? রাসুর কোনো ক্ষতি টতি হবে না তো? শোনো কথা, আরে সে কাজ আমি করব। হ্যাঁ, এ আর কিছুটি নয়, শুধু হলো গিয়ে একজনের থেকে মন ঘুরে আর একজনের ওপর পড়া। হ্যাঁ, তাহলে বলি শোনো, তোমার কপালক্রমে এই পরশুই অমাবস্যা আসছে। একেবারে দুপুর রাতে নতুন বৌমা যদি এলো চুলে বিবস্ত্র হয়ে একটা কলা গাছের গোড়ায় এক ঠোকায় একটা পিন বেঁধে দিয়ে আসতে পারে, তাহলে তাহলে যে কি হয় শশী তারার আর বলা হলো না। সারদার ছেলে দৌড়ে এসে বলে, তোমরা শিগগির চলে এসো, মেষ ঠাকুরটাও অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। সকলেই দৌড়য়। তবে কি রামকালী ও ভুবনেশ্বরীর মতো বিনা নোটিশে? ব্যাপারটা এত জানাজানি হলো ভিতর বাড়িতে পড়ে গিয়ে। বার বাড়িতে পড়লে অন্তত মেয়ে মহলের দল এভাবে ধারে কাছে গিয়ে হা হুতাশ করতে পারত না। যাদের স্পর্শের অধিকার আছে তারা মুখে মাথায় জল ঢেলে গঙ্গা বইয়ে দিল। বাড়িতে যত হাত পাখা এনে জড়ো করল। সারদাও একখানা হাত পাখা নিয়ে এসেছিল, আর দূর থেকে বাতাস করছিল এবং ভাবছিল, আশ্চর্য, এতদিন ঘর করছি, মানুষটা কেমন দেখতে তা তো কোনোদিন দেখিনি। একেই কি বলে তপ্ত কাঞ্চন বর্ণাভাং। রামকালী চোখ মেললেন। চারিদিকে এতগুলো মুখ দেখে ভুরুটা ঈষৎ কুঁচকে গেল। আবার চোখ বুঝলেন। অনেকক্ষণ পরে বললেন, আমাকে বাইরে চণ্ডী মণ্ডপে বিছানা করে দাও। হ্যাঁ, রামকালী বাইরেই শুলেন। কিন্তু সবাই ভাবল এরকমটা হলো কেন? আসলে অনেক দিন থেকেই যেন ভিতরে ভিতরে একটা ক্ষয় চলছে, যেন একটা ভাঙনের পদধ্বনি শুনতে পাচ্ছেন। শরীর খারাপ হয়ে গেছে, সেই থেকেই গেছে। রামকালীর মধ্যেও একটা আবেগের আলোড়ন উঠল। সেই ছোটখাটো মানুষটা, যাকে রামকালী কোনোদিনই পুরো একটা মানুষ বলে গণ্য করেননি, সেই যে দৃঢ় কঠিন রামকালীর ভিতরের এতটা শক্তি হরণ করে ফেলবে, এ যেন রামকালীর ধারণার মধ্যেই ছিল না। রামকালী যদি তাকে স্নেহের সঙ্গে কিছু শ্রদ্ধাও দিয়ে হৃদয়ের সহধর্মিণী করে তুলতে পারতেন, হয়তো সারাটা জীবন এতখানি নিঃসঙ্গ হয়ে থাকতেন না। মৃত্যুর মহিমায় ভুবনেশ্বরী যেন অনেক বড় হয়ে উঠেছে। বিছানায় শুয়ে শুয়েই সংকল্প করলেন রামকালী, শীঘ্রই তীর্থযাত্রা করবেন। বায়ু পরিবর্তনের প্রয়োজন হয়েছে। রাসুকে আজ শশী তারা আবার ডেকে পাঠালেন। বললেন, দেখ রাসু, পুরুষের চামড়া যদি গায়ে থাকে তো বউয়ের নাকে কান্নায় ভিজিস নে, এই বলে দিলুম। আত্মঘাতী অমনি হলেই হলো না। আজ তুই এদিককার ঘরে শুবি, বুঝলি?
তিনটে রাত বাইরের ঘরে কাটিয়ে রাসুরও মন চঞ্চল। এখন এই প্রস্তাবে আরো চঞ্চল হয়ে উঠল। অথচ তার সায় দেবার উপায়ও নেই। এ যেন পেটে খিদে, সামনে সুখাদ্য, অথচ মুখ বাঁধা। কিন্তু যাকে নিয়ে এত দুর্ভাবনা শশীতারার, সে কোথায়? পাটমহলের লক্ষ্মীকান্ত বাণুজ্যের নাতনি পটলি, সে যেন একটা অদ্ভুত ভয়ে কাঠ হয়ে আছে। অবশ্য এতদিনে সে চিনে ফেলেছে সতীনটিকে। সারদার মুখের দিকে কোনোদিন ভালো করে তাকাতে পারেনি, কথা বলা তো দূরের কথা। অথচ সারদা হরদম তার সঙ্গে কথা বলে। সংসারের সবাইকে খেতে দেওয়ার ভার সারদার হাতে, অগত্যাই পটলিকে তার হাতে পড়তে হয়েছে। সারদা ফি হাত ডাকে, নতুন বউ খাবে এসো, নতুন বউ এখন মুড়ি খাবে। নতুন বউ, তুমি মাছের পেটি ভালোবাসো না দাগা? এই নতুন বউ যে কার নতুন বউ, সে কথা যেন সারদা জানে না। কুটুম্বের মেয়ে এসেছে, তাকে আজও যত্ন করছে ভারপ্রাপ্ত কর্মচারী। আজও ফুলুরি আর তিতপিটুলি বেগুন ভাজা করে এক বাটি হাতে নিয়ে ডাকতে এসেছিল সারদা নতুন বউকে। খাবে গরম গরম? না। এই না শুনে সারদা একটু আশ্চর্য হলো, কারণ নতুন বউ কোনো কিছুতেই কোনোদিন না করে না। কেন গো, খাবে না কেন? খিদে নেই? পটলি মাথাটা একটু নিচু করে একবার নাড়ে। সারদা একটু চুপ করে থেকে মুচকি হেসে বলে, কেন বলো তো নতুন বউ, তোমার তো কখনো অগ্নিমান্দ দেখিনি। আচ্ছা, তুমি আমায় এত যত্ন করো কেন? করব না কেন, যত্ন করবারই তো সম্পর্ক গো। তুমি তামাশা করছো? মুখরা সারদা সহসা যেন মুখ হয়ে যায়। ওই দুফোঁটা চোখের জলের দিকে আর তাকাতে পারে না। ভগবান জানেন কোন এক অদ্ভুত হৃদয় রহস্যে সারদার নিজের চোখ দুটো জলে ভরে ওঠে। তবু নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, করলামই বা একটু তামাশা, করতে নেই? আমি তো তোমার শত্রুর, আমাকে বিদায় করে দাও না। তুমি বাঁচো, আমিও বাঁচি। তা সে আমি না হয় বাঁচব, তোর বাঁচবার হেতু। তারপর সহসাই আত্মস্থ হয়ে শান্ত দৃঢ় কণ্ঠে সারদা বলে, চোখ মোছ নতুন বউ, আর কাঁদতে হবে না। তোমার পায়ে পড়ি দিদি, আমায় পাটমহলে পাঠিয়ে দাও। শোনো কথা, আমি কি পাঠিয়ে দেওয়ার কর্তা? বলে আমার উপরই হুকুম জারি হয়েছে, জন্মের শোধ বিদে। সে যাক, বলি এত রূপ যৌবন নিয়ে কেঁদে মরবি আর পালাবি কিরে? তুই কি হেরে যাবি? লড়াই করে সতীনের কাছ থেকে বর কেড়ে নিবি নে? না দিদি, লড়াই টড়াই আমি কিছু চাই না। কি বললি? লড়াই চাস না? কি মুশকিল, তবে তো খয়রাত করতে হয়। আমার কিছু চাই না দিদি। কিছু চাস না? বড় চাস না? কিরে? না। সারদা বলে, কিন্তু জগতের কি নিয়ম জানিস? না চাইলে সব জিনিস মেলে, আর চাইতে বসলেই সব হাতছাড়া। ইস, কথা কইতে কইতে এমন খাসাতির পিটুলি বেগুন ভাজাগুলো নেতিয়ে গেল। খা, খেয়ে ফেল, মন ভালো হবে। মেজ ঠাকুরদা। রামকালী একখানা সরু খাতার উপর ঝুঁকে পড়ে আসন্ন তীর্থযাত্রার হিসেবের খসড়া করছিলেন। হঠাৎ রাসুর ছোট ছেলের এই ডাকে চমকে উঠে স্নেহ কোমল স্বরে বলেন,
কি দাদা? মা বলছে মা তোমার কাছে ভিক্ষে চাইবে। এ আবার কি অভূতপূর্ব কথা! রামকালী বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকেন। দরজার ওপাশে রাসুর বউয়ের উপস্থিতি টের পান। প্রায় বিচলিত স্বরে বলেন, কি বলছো দাদা? বুঝতে পারলাম না তো। দেখা গেল সারদা মাধ্যমকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে, খোকন বলো, মা বলছে কখনো তো কিছু চাইনি মা, বাড়ির বড় বউ একটা ভিক্ষে চাইছে। রামকালী ধারণা করেন এ আর অন্য কিছু নয়, রাসুর দ্বিতীয় পক্ষ ঘটিত নাটক। নির্ঘাত শপথ অসহিষ্ণু এই মেয়েটি সতীনকে তার বিদ্যালয়ে পাঠানোর প্রস্তাব করিতে এসেছে। বিরূপ চিত্তে গম্ভীর হাস্যে বলেন, তা ভিক্ষেটা কি? সেটা না জানলে তো দাদা কাগজে দস্তখত করা যায় না বড় বৌমা। দেবার ক্ষমতা যদি আমার না থাকে। খোকা বলো তো, আপনি ইচ্ছে করলেই হয়। আচ্ছা বেশ দাদা ভাই, মাকে বলো ইচ্ছে করবার মত হলেই অবশ্যই করব। খোকা বলো তো, আপনি তীর্থে যাচ্ছেন, আমাকে সঙ্গে নিন। রামকালী ভাবেন এ আবার কি কথা! এ যে রামকালীর ধারণার অগোচর, স্বপ্নের অগোচর। এই কথা বলতে রাসুর বউ এসেছে। মেয়েটা কি পাগল নাকি? তবে নাকি নিতান্তই হাস্যকর অলীক কথা, তাই ঈষৎ কৌতুকের সুরে বলে, তোমার মাকে নিয়ে যাই, এত সাধ্যে কি আমার আছে দাদা ভাই? তুমি বড় হও, মাকে তুমি নিয়ে যাবে। মেজ ঠাকুরদা, মা বলছে তামাশা করে উড়িয়ে দিলে হবে না, মা সত্যি সত্যি ভিক্ষে চাইতে এসেছে। রামকালী আর মাধ্যমকে গ্রাহ্য করেন না, বলেন, বড় বৌমা, তোমার প্রার্থনাটা যে বড় অসম্ভব। আমি পুরুষ মানুষ, কোথায় উঠব, কোথায় থাকব, কিভাবে ঘুরব? মেজ ঠাকুরদা, মা বলছে মা কষ্ট করতে হারবে না, তোমার রান্না করা বাসন মাজা, এর জন্যেও তো একটা লোক চাই, মা সব করে দেবে। দাদা ভাই, তোমার মা ছেলে মানুষ, সবটা বুঝতে পারছেন না। সম্ভব হলে আমাকে দুবার বলতে হতো না। তোমার মাকে বলো, বাড়ির বড় বউ বলে আমার কাছে একটা আবদার করলেন, রাখতে পারছি না, এটা আমারও কষ্ট। আমি তার বদলে তার নামে খাসে 20 বিঘে ধান জমি লেখাপড়া করে দেব। তার আদায় থেকে উনি যা খুশি করতে পারবেন। আর তুমি যখন বড় হবে, খোকা বলে দাও, বিষয় সম্পত্তিতে আমার কোনো দরকার নেই। রামকালী অবাক হলেন। খাসে 20 বিঘে ধান জমি, এতেও একটু প্রলোভিত হলো না মেয়েটা। আশ্চর্য তো! সত্যি বলতে কি, এ সংকল্প রামকালীর সহসা আজকের নয়। কিছুদিন থেকেই ভাবছিলেন তিনি এই ধরনের একটা কিছু করবেন। ওই মেয়েটাকে তিনি যতই সাধারণ হিংসুটে মেয়ে ছেলে ভেবে আসুন, ওর সম্পর্কে কোথায় যেন একটু অপরাধ বোধ তাকে হৃদয়ের গভীর স্তরে পীড়িত করত। তাই ভাবতেন ক্ষতি পূরণার্থে, কিন্তু এ কি, মেয়েটা বলে কি, বিষয় সম্পত্তিতে তার দরকার নেই। একটু চুপ করে থেকে বললেন, তবে আর কি করব বলো দাদা ভাই, যাতে লোকে নিন্দে করতে পারে এমন কাজ কি করে করা যায়? মেজ ঠাকুরদা, তুমি তো লোক নিন্দেকে ডরাও না। লোক নিন্দেকে ডরাই না,
রামকালী যেন হঠাৎ অদ্ভুত একটা অজানা রহস্যের রাজ্যের সামনে এসে দাঁড়িয়েছেন। এরা সব রামকালীকে ভাবে কি? রামকালী সম্পর্কে, রামকালীর অপরিচিত যে একটা জগৎ আছে, তাদের ধারণাটা কি? একটা কৌতুকের বিস্ময়ে স্বল্পভাগ রামকালী আজ একটু বেশি কথাই বলে ফেলে। এ কথা কে বলে দাদু? ডরাই বই কি, সত্যি নিন্দের কাজ করলে। কথাটা শেষ হলো না। এই অবসরে নম্র আর মৃদু চাপা কণ্ঠস্বর প্রায় স্পষ্ট হয়ে ওঠে। খোকা, বলো তো, আপনার যদি একটি দুঃখিনী মেয়ে থাকতো, তাকে তীর্থে নিয়ে গেলে কি লোকে নিন্দে করত? রামকালী স্তব্ধ হয়ে যান। অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, আচ্ছা বেশ, তোমরা ভিতরে যাও দাদু, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, ভাববেন রামকালী, অনেক কিছু ভাববেন। এইটুকু মেয়েটা 20 বিঘে ধান জমির মোহ ত্যাগ করে তীর্থে যেতে চায় কোন মানসিক অবস্থায় তা ভাবেন। শুধু তাই নয়, আর ভাবেন মোক্ষদাকে সঙ্গে নিয়ে রাসুর বউয়ের প্রার্থনাটা পূরণ করা যায় কিনা। মোক্ষদার হাত ভেঙেছে, পাটা তো মজবুত আছে, তার জীবনেও তো কখনো কিছু হয়নি। এটা কর্তব্য ছিল রামকালী। রান্না ভাড়ার ঘরের জীবগুলো সম্পর্কে এত বেশি করে কখনো ভাবেননি রামকালী। একটা মেয়ে তাকে মাঝে মাঝেই ভাবাতো। সে অনেক দিন হলো রামকালীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। রামকালী আশ্চর্য হয়ে ভাবছেন, কতদিন তার কথা ভাবেনি। পাছে সে ভাবতে পারে বলে রামকালীর অসুখের খবর তাকে দেওয়া হয়নি, কিন্তু তীর্থযাত্রার খবর, সেটাও কি না দিলে চলবে? আজ তাহলে এই পর্যন্ত। এর পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পাবেন। আর কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা শুনছেন ধারাবাহিক উপন্যাস আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। তবে গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ জানিয়ে রাখি, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পাবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প। পক্ষকাল কাটল, জ্বর উত্তরোত্তর বাড়ছে, বই কমছে না। ক্রমশ বিকার ধরল, হাত মুঠো করে রোগী আস্ফালন করছে। বিছানায় তেড়ে তেড়ে উঠছে। দুটো লোক দুদিকে ঠায় বসে আছে রোগীকে বিছানায় চেপে ধরে রাখতে। আর একজন তো অবিরত পানাপুকুরের জল এনে কলসি কলসি ঢালছে রোগীর মাথায়। কবিরাজ এসে ওষুধ দিচ্ছেন বটে, কিন্তু যেভাবে মুখ মেঁচা করে আস্তে আস্তে ঘাড় নাড়ছেন, তাতে ওষুধ সম্পর্কে ভরসা বোধহয় কেউ আর করছে না। এদিকে বাড়িতে রথ দোলের ভিড়। পাড়ার লোকের যেন খেয়ে ঘুমিয়ে স্বস্তি নেই। কারা প্রতি মুহূর্তে চরম মুহূর্তের অপেক্ষায় হুমড়ি খেয়ে পড়ে আছে। নাটকের শেষ দৃশ্যটা পাছে ফসকায়। অবশ্যই অহিতৈষী কেউ নয়, সকলেই নিরীহ নবকুমারকে ভালোবাসে। তেমন তেমন কেউ ওর নামে পুজো মানত করছে। গা শীতল হবার আবদার নিয়ে গঙ্গা জলের ঘড়ার মধ্যে
5 কড়া কড়ি ফেলে রেখেছে, আর ওলাই চণ্ডীতলা থেকে নিত্য মায়ের চরণামৃত এনে যোগান দিচ্ছে। বাড়ুজ্যে গিন্নির ওই সবেধন নীলমণিটুকুর প্রাণের জন্য উদ্বেগ উৎকণ্ঠার আর অন্ত নেই লোকের। তবু আশা যখন ছাড়তেই হচ্ছে, বিশেষ নাট্য মুহূর্তটিকে ছাড়বে কেন? অতএব নিজেরা নিজেদের সংসারের রান্না খাওয়া সংক্ষিপ্ত করে এ বাড়ির হাজিরেটা বজায় রাখছে সবাই। আর তাছাড়া প্রায় প্রত্যেকেই তো একজন অভিজ্ঞ চিকিৎসক। সে চিকিৎসা বিদ্যা কাজে লাগাবার যখন সুযোগ পাওয়া গেছে, কাজে কেন লাগাবে না? প্রকৃতপক্ষে এখন কবিরাজি চিকিৎসা বাতিল হয়ে গেছে, পাড়ার গিন্নিদের চিকিৎসাই চলছে। গতকাল নটু স্যাকরার মার ব্যবস্থাপনায় পেটে পচা পুকুরের শ্যাওলার প্রলেপ দেওয়া হচ্ছিল, কারণ নটুর এক ভাসুর নাকি ঠিক এই অবস্থায় ওই দাওয়াই অব্যর্থ হয়েছিল। আর হবে নাই বা কেন? কথায় বলে মুড়ি আর ভুঁড়ি। অবশ্য দুটোর মধ্যে দূরত্ব বেশ খানিকটা থাকলেও সম্বন্ধ যে অবিচ্ছেদ্য। একজনকে ঠান্ডা করতে পারলেই আর একজন ঠান্ডা হতে বাধ্য। তাই মাথায় চড়ে ওঠা রক্তকে চড়চড় করে নামিয়ে আনতে পেটে শ্যাওলার প্রলেপ চাপিয়ে চাপিয়ে তাকে ঠান্ডা করে আনার চেষ্টা চলছিল। কিন্তু নটুর মার কপাল, অত বড় অব্যর্থ প্রয়োগটাও বিফল হল। রোগী বিছানায় মাথা ঘষ্টাতে শুরু করল। অতএব আজ নটুর মার দাওয়াই বন্ধ। আজ হরি ঘোষালের গিন্নির দাওয়াই চলছে। রোগীর গায়ের তাপে ধান দিলে খই ফুটছে, তাই ঘোষাল গিন্নি বিধান দিচ্ছেন সপসপে করে ভেজানো ন্যাকড়ায় রোগীকে আষ্টে পৃষ্ঠে মুড়ে তার উপর জোর জোর করে পাখার বাতাস লাগাতে। আর সেই বাতাসে ন্যাকড়া শুকিয়ে উঠলেই আবার তাতে জলের আছড়া দেওয়া হচ্ছে। এদিকে রোগী জ্ঞান শূন্য, অতএব সেবিকারা বাক বিন্যাসে ভয় শূন্য। ঠিক এই অবস্থায় আর এই লক্ষণে কার জানাশোনা কটা রোগী স্বর্গপ্রাপ্তি ঘটেছে, তারই হিসেব নিকেশের সঙ্গে সঙ্গে পাখা চলছিল উদ্দাম বেগে। নীলাম্বর বাড়ুজ্যে অনেকক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ বুক কেমন করছে বলে পাশের ঘরে গিয়ে শুয়েছেন। শুধু তাঁর চোখে মুখে জল দিচ্ছে। ঠিক এমন সময় এলোকেশীর গলায় মরা কান্না উঠল। এখন যারা খোদ রোগীর ঘরে বসে তারা বুঝলেন মাগি আর পারছে না, চেপে থেকে থেকে বুক ফেটে যাচ্ছে। এলোকেশী ঢেঁকি ঘরে বসে কাঁদছেন। সমাগতা মহিলারা সেইখানে জমায়েত হলেন এবং এই হঠাৎ কান্নার কারণ অবগত হয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন। কয়েকজন একথাও বললেন, পায়ের ধুলো দাও নবুর মা, তোমার একটু পায়ের ধুলো দাও মাথায় ঠেকায়, যদি তাতে তোমার মতো সহ্য শক্তি জন্মায়। ওই দজ্জাল বউ নিয়ে এই অবধি তুমি ঘর করছো। হ্যাঁ। জনৈকা আক্ষেপ করে বললেন, কি আর বলবো, আমি তো ভাবছিলাম আজ ভর সন্ধে তোমার বউকে নিয়ে চণ্ডীতলায় গিয়ে মায়ের পায়ে তার শাঁকা সিঁদুর জমা দিয়ে এওত বাঁধা রাখার অনুমতি করে আসবো। তোমার তো মাথার ঠিক নেই, 5 জনে না দেখলে চলবে কেন? কিন্তু যে বউ তোমার, বলতে তো ভরসা হচ্ছে না। অপরা ফিসফিস করে বলে, এলোকেশী ঢেঁকি ঘরে বসে কাঁদছে। সমাগতা মহিলারা সেইখানেই জমায়েত হলেন এবং এই হঠাৎ কান্নার কারণ অবগত হয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন। কয়েকজন একথাও বললেন, নবুর মাগো, পায়ের ধুলো দাও, তোমার পায়ের ধুলো দাও মাথায় ঠেকায়, যদি তাতে তোমার মতো সহ্য শক্তি জন্মায়। বাবা,
কি দজ্জাল বউ নিয়ে এই অবধি তুমি ঘর করছো? জনৈকা আক্ষেপ করে বলেন, বুঝলে নবুর মা, আজ আমি তো ভাবছিলাম ভর সন্ধে তোমার বউকে নিয়ে চণ্ডীতলায় গিয়ে মায়ের পায়ে তার শাঁখা সিঁদুর জমা দিয়ে এওত বাঁধা রাখার মানতি করবো আসবো। তোমার তো মাথা ঠিক নেই, 5 জনে না দেখলে চলবে কেন বলো? কিন্তু যে বউ তোমার, বলতে তো ভরসা হচ্ছে না। অপরা ফিস ফিস করে বলে, বলো না দিদি, বলো না। আমি কি বলিনি ভেবেছ? হ্যাঁ, হাত বাঁধার কথা বলেছিলাম গো, কিন্তু সদুর কাছে নাকি বলেছে নবুর বউ আমি ডান হাতের বদলে বাঁ হাতে ভাত খেলে আমার স্বামীর পরবায়ু ফিরবে। এ কথা আমি বিশ্বাস করি না। উচিত মতো ওষুধ না পড়লে কি অসুখ সারে? হ্যাঁ, এই কথা বলেছে। তাই তো বললো সদু। হ্যাঁ গো, বলল ওই নিয়ে আর বউকে তোমরা পেড়াপিড়ি করতে যেও না খুড়ি। মানুষের মান মর্যাদা তো রাখতে জানে না, হয়তো তোমার মুখের ওপরই না বলে বসবে। সত্যবতী শাশুড়ির মুখের ওপর বলেছে, মানুষটাকে 10 জনে মিলে কুপিয়ে কুপিয়ে না কেটে একেবারে মা চণ্ডীর কাছে বলি দিয়ে দিলেই তো হতো, মানুষটাও উদ্ধার পেত আর 10 জনেরও খাটুনি কমতো। শুনে চাটুর্যে গিন্নি দৃপ্ত কণ্ঠে বলেন, জেটিয়ে বিদায় করে দাও, জেটিয়ে বিদায় করে দাও। ওই ডাকাতের আওতাতেই ছেলে তোমার তুষ হয়ে গেছে নবুর মা। নইলে অমন ডবগা ছেলে এমন হঠাৎ পিচেস পাওয়া রোগেই ধরবে বা কেন? কি আর বলবো দিদি, তবু নবু আমার ওই বউ অন্ত প্রাণ। হ্যাঁ গো দিদি, বউয়ের ভয়ে কাঁটা। তা ভগবান তেজ ভাঙছে, হ্যাঁ, তোমার মাথায়ও মুগুর মারছে, কিন্তু ওই তো বিধাতার বিধান, একের পাপে আর এক দণ্ড। বলা বাহুল্য, এরা অধিকাংশই এলোকেশীর খাতক। গোপনে সুদি কারবার করে থাকেন এলোকেশী। ওদের অনেকেরই সোনাটা রূপোটা এলোকেশীর সিন্ধুকে পড়ছে। অবশ্য পাড়ায় স্পষ্ট বক্তা ন্যায়দর্শী একেবারে নেই যে তা নয়, কিন্তু তেমনদের সঙ্গে এলোকেশী আবার ভাব চটিয়ে রেখেছেন। তবু নবকুমারের মরণবাচন অসুখ শুনে দেখতে যারা এসেছেন ন্যায্য কথাও 2-1টা বলেও যাচ্ছেন। যেমন ওই ভজুর পিসি, তিনি বলে গেছিলেন, তা হ্যাঁ গা নবুর মা, বউয়ের বাপের বাড়ি খবর টবর দিয়েছ? এলোকেশী বাঁকা ভাবে মুখে জবাব দিয়েছিলেন, কেন, সেখানে খবর দিয়ে আবার কি হবে? ও মা, সে কি কথা, তাদের হলো গে জামাই। তবে মুখের ওপর বলছি না, ভগবানের মারের উপর তো কথা নেই, একটা এদিক এদিক কিছু হয়ে গেলে জবাবটা কি দেবে? মাফ করবেন, গল্প পাঠ ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন। এবার এলোকেশী মনোকষ্ট ভুলে উদ্দীপ্ত হয়ে উঠেছিলেন, বলেছিলেন, কেন, আমি কি তাদের উঠোনে বাস করি, না আমি তাদের জমিদারির প্রজা? আমি কি তাদের খাতক? আমি কি কাঠগড়ার আসামি যে জবাবদিহি হতে হবে? কি আর বলবো, এখন আমার তো দুঃসময় চলছে, তাই নইলে তোমায় উচিত কথা শুনিয়ে দিতাম কায়েত ঠাকুরজি। হ্যাঁ, আসলে এলোকেশী এ বিশ্বাস করেন না যে বউয়ের বাপ ধন্বন্তরী, আর তাছাড়াও মনে করছেন যদি সত্যি তাই হয়, বউয়ের বাপের গুণপনাতেই যদি তাঁর ছেলে সেরে ওঠে, তবে সে অপমানের জ্বালা এলোকেশী জুড়বেন কিসে? আর বউ কি তাহলে আরো সাপের 5 পা দেখবে না? ছেলের প্রাণের জন্য শত সহস্রবার 33 কোটি দেবতার চরণে মাথা খুঁড়ছেন এলোকেশী, কিন্তু বউয়ের তেজ দর্পটা কিছু খর্ব হোক, এটাও তাঁর প্রার্থনা। আবার এটাও ঠিক, তেমন হলে বড় কেউ মায়ের পুণ্য বলের কথা এখানে তোলে না।
তোলে পরিবারের এওতের জোরের কথা। তাহলে সত্য এখন এ নাটকের কোন অঙ্কে? সে কি একবারও স্বামী সেবার পুণ্য অর্জন করে না? না, সে পুণ্য অর্জনের সৌভাগ্য তার হয় না, কারণ গুরুজনদের সামনে গিয়ে তো আর সে বরের গায়ে পায়ে হাত বুলোতে বসবে না। ঘরে ঢুকবেই বা কোন লজ্জায়? রাত্রে সে তো শ্বশুর শাশুড়ি দুজনে ছেলেকে বুক দিয়ে আগলে পড়ে থাকেন। একে সত্তর কোলের বাচ্চাটা 6 মাসও হয়নি, আর তার গলাতেই সংসার। অবশ্য স্বামী সেবার একটি অংশ তার ভাগে আছে, সেটা হচ্ছে ওষুধের অনুপান প্রস্তুত। হ্যাঁ, বহুবিধ জিনিস নিয়ে ছেঁচা, বাটা, গুঁড়ানো, সিদ্ধ করা ইত্যাদিতে অনেকটা সময় তার ব্যয় হয়। শুধু রান্নাঘরের কোণে যখন একা মুখ নিচু করে কাজ করে, আর রাত্রে যখন ছেলে দুটো ঘুমিয়ে পড়ে, তখন বাঁধ মুক্ত করে অশ্রুর সাগরকে। নবকুমার যদি সত্যি না বাঁচে, তোলপাড় হয়ে ওঠে আকাশ পাতাল পৃথিবী। যে মানুষটা সত্যর মনের জগতে একটা অবোধ অজ্ঞান নাবালকের দরে গণ্য ছিল, সে যে তার এত বড় আশ্রয়, এ কথা এখন টের পেল সত্য, যখন সেই মানুষটা যেতে বসেছে। কেন সত্য কেবল তাকে বকেই এসেছে? কেন শুধু ভালোবাসেনি? কেন কেবল হেসে কথা বলেনি তার সঙ্গে? ভাবে, ঠাকুর, ওকে এবারের মতো বাঁচিয়ে দাও। সত্য ওকে শুধু ভালোবাসবে। ও বোকামি করুক, ভীরুতা করুক, ছেলে মানুষই করুক, কোনো দোষ ধরবে না সত্য। কিন্তু ও কি বাঁচবে? মাকে অবহেলা করেছিল সত্য, মা বাঁচেনি। আর স্বামীকে অবহেলা করে পার পাবে? সারা রাত ঠায় জেগে বসে থাকে কান খাড়া করে সত্য। হঠাৎ বুঝি কোনো সময় সেই ভয়ঙ্কর শব্দটা ওঠে। মাঝে মাঝে পা টিপে টিপে এ জানালা ও জানালায় গিয়ে ধরে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসে। রাত্রিরে রোগীর ঘরের জানালা কেই বা খুলে রাখবে? একে তো সান্নিপাতিক জ্বর বিকার, হাওয়া লাগলেই বিপদ। আর তাছাড়া রাত্রিরে জানালা খোলা দেখলে অপদেবতায় উঁকি মারবে না? হাওয়া বাতাস লাগবে না? পথ খোলা দেখলে যমদূত ঢুকে পড়বে না? এলোকেশি কি সেই আশার পথ খোলা রাখবেন? অতএব অতএব সত্য কানকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করে তোলে। অথচ 1 মাস হতে চলল নবকুমারের জ্বর। দিন দিন বাড়ছে বই কমছে না, অথচ উচিত মতো একটা ওষুধও পড়ল না তার পেটে। আর সত্য, সত্য কিনা নিশ্চেষ্ট হয়ে বসে আছে। ভগবান কি তাকে ক্ষমা করবেন? এলোকেশির সেই কান্নার পর সান্ত্বনা দিচ্ছিলেন মহিলারা। একজন বলছেন, কি আর করবে বলো, কখনো কোনো দোষ করনি, ঘাট করনি, কারোর অহিত করনি। পুত্র শোকের জ্বালা তোমায় কেন দেবেন ভগবান? দেবেন না, দেবেন না। আবার সুপরামর্শ দিচ্ছিলেন পরক্ষণেই, বলতে নেই, ছেলের যদি কিছু একটা হয় নবুর মা, তো তুমি এক দৌড় দিয়ে ছেলেকে বিসর্জন দেবে, আর দৌড় দিয়ে ওই হরমজাদিকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। যে বউ শাশুড়িকে অত বড় কথা বলে, ও বাতাসির মা শুধু কি ওই কথা বলেছে? বলি তবে শোনো। রাতে বাইরে যাব বলে হঠাৎ দোর খুলে দেখি ঝপ করে কে দুয়ারের কাছ থেকে সরে গেল। ভয়ে তো আঁক পাক করে চেঁটিয়ে উঠেছি। বলি যে কে কে? চেঁচিয়ে উঠে দেখি, না, ওই আমারই অবতার। রাগের চোটে মুখ দিয়ে কুকথা বেরিয়ে গেল। আমি বললাম, দোরের গোড়ায় কি করছিলে রে হারামজাদি? তুক না তাক। ওমা,
তা কি বললো জানো? বলে ছেলে মৃত্যু সজ্জে, তবু তোমার জীবের ধার কমে না, কেমন মা তুমি? সে কি? ও মা, আমি কোথায় যাব? ও নবুর মা, সে বউয়ের মুখ তুমি নথি দিয়ে ভেঙে দিলে না? নবুর মা যে কি বলতেন কে জানে, কিন্তু সহসা অন্য এক ঝড় এসে লাগলো। দেখা গেল গোয়ালের পাশের দরজা ঠেলে ঢুকে নাপিত বউ চুপি চুপি রান্নাঘরের দিকে এগোচ্ছে, অর্থাৎ সত্যের সন্ধানে যাচ্ছে। এলোকেশি ভাবে বউয়ের সঙ্গে নাপিত বউয়ের কিসের সলা, তাই গলাটা উঁচু করে তুলে হাঁক দিলেন, ওদিকে কোথায় যাওয়া হচ্ছে? চতুর নাপিত বউ বুঝল ধরা পড়েছে, অতএব নিজে কথা বলে চাপা না দিয়ে এদিকে এসে চুপি চুপি বলে, বৌমা যে আমায় তেনার বাপের কাছে পাঠিয়েছিল গো। হ্যাঁ, তার বার্তাটা দিতে। কার কাছে পাঠিয়েছিল? আরে ওনার বাপের কাছে গো। হ্যাঁ, বাড়ি মস্ত কবরেস্ত, পত্তর লিখে আমার হাত দিয়ে পাঠিয়েছিল জামাইয়ের বৃত্তান্ত জানিয়ে, এসে চিকিৎসা করতে। তা তুই সে কথা আমায় না জানিয়ে চলে গিয়েছিলি? নাপিত বউ নরম হওয়ার মেয়ে নয়, যেই দেখলে গিন্নি ধমকের পথ ধরেছে সেও সতেজে বলে বসে, অত শত বুঝি নে বাপু। হ্যাঁ, বউটো স্বামীর ভাবনায় ফড়ফড়াচ্ছে দেখে মায়া হলো। কি বললি? মায়া? তোর মায়া হলো? এই দেখ, তুই আর ভূতের কাছে মামদোবাজি করিস নে নাপিত বউ। হ্যাঁ, বিনি মজুরিতে তুই পরের জন্য একটা হাইও তুলিস নে, আর তুই যাবি কিনা মায়ায় পড়ে? কিরে, বিনি মজুরিতে তো বলিনি। তা করলে আমার চলবে কেন? ন্যায্য মজুরি দিয়েছে, আমি গিয়েছি। কি বললি? দিয়েছে? বউ তোকে ন্যায্য মজুরি দিয়েছে? তা সে কোথায় পাবে শুনি? তাহলে তো আমার বাক্স থেকে চুরি করতে শিক্ষে করছে, আর তুই তার মন্ত্রী হয়ে। সহসা পিছনে বজ্রপাত হয়। এতগুলো গিন্নির সম্বন্ধে অবহিত মাত্র না হয়ে সত্য বলে ওঠে, নিচু ঘরের মতো কথা বলো না। নাপিত খুড়িকে আমি রাহা খরচ বলে আমার মল জোড়াটা দিয়েছি। শুনে মহিলারা পাথর হয়ে যান। এ কি, শাশুড়িকে না বলে কয়ে গায়ের গহনা দানছত্র? সহসা এলোকেশি বুকে হাত চাপড়ে বলে ওঠেন, দেখো তোমরা, দেখো দেখো, দেখে বলো আমায় ধরে ঝাঁটা মারবে কিনা, আমি নাকি বউ নিন্দে করি। কিন্তু সেদিকে সত্য দৃকপাত না করে নাপিত বউয়ের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, বাবা কি চণ্ডী মণ্ডপে ছিলেন? ও মা, শোনো কথা। তিনি আবার কই? তেনার হাতে নাকি কোন মরণ বাচন রুগী আছে গো, তাই ফেলে আসতে পারলে না। তবে ওষুধ পাইতে দেছে। তোমার বড় ভাই এসেছে, তার হাতেই ওষুধ আর তোমার নামে পত্তর আছে। হ্যাঁ গো। দীক্ষাগুরু নিপাতে 3 দিন অশৌচ শাস্ত্রীয় বিধি। বিদ্যারত্ন রামকালীর তথাকথিত মন্ত্র দীক্ষার গুরু ছিলেন না, আর রামকালীও ওই ধরনের শাস্ত্রীয় বিধি যে ঠিক অক্ষরে অক্ষরে পালন করেন তা নয়। তবুও বিদ্যারত্নের মৃত্যুর পরের দিন রামকালী সমস্ত কাজকর্ম পূজা পাঠ পরিত্যাগ করে স্তব্ধ হয়ে বারমহলে বসেছিলেন। 3 দিন ঔষধরূপী নারায়ণে হস্তক্ষেপ করবেন না, শাস্ত্রপাঠ ইত্যাদি করবেন না, অন্ন গ্রহণ করবেন না। তিনি চিন্তা করছেন, এই অবস্থায় জামাতা গৃহে যাওয়ার কোনো অর্থ হয় না, কারণ চিকিৎসা করা থেকে যখন বিরত থাকতে হবে, ঔষধ এখনো স্পর্শও করবেন না। মনে করছেন আগামী পরশু স্নান শুদ্ধির পর, কিন্তু না, চিন্তায় বাধা পড়ল। তিনি দেখলেন তার পালকি ফিরছে, অর্থাৎ হয় রাসু নয় রাসুর খবর।
ঈষৎ কম্পিত বক্ষে রামকালী অপেক্ষা করেন পালকি শূন্য না পূর্ণ দেখা পর্যন্ত। কিন্তু শূন্য নয়, রাসু নামছে। ভাবলেন, যাক, ঈশ্বর রক্ষা করেছেন। রাসু এসে নতমুখে প্রণাম করতে উদ্যত হলেই রামকালী পিছিয়ে গিয়ে বললেন, থাক থাক, এ সময় প্রণাম নিষেধ। তা কিরকম দেখলে? ভালো নয়, ভালো নয়। সহসা রামকালীর মনশ্চক্ষে একটি মূর্তি ভেসে উঠল, নিরাভরণ শুভ্র মূর্তি। রামকালী শিহরে ওঠেন, নিস্তেজ স্বরে বলেন, ঔষধটায় ফল হলো না। ঔষধ তো প্রয়োগ করা হয়নি, সত্য ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে? হ্যাঁ, শুধু তাই নয়, আপনার পত্র নেয়নি, পড়েনি। তোমার সঙ্গে দেখা করতে দেয়নি? না না না, তা দিয়েছে। সত্যও তো অসুস্থ ছিল। আমি গিয়েছি মাত্র, ঠিক সেই সময় হঠাৎ অচৈতন্য হয়ে নাকি পড়েছিল। পরে সুস্থ হয়ে আমার সঙ্গে দেখা করে বলল, থাক বর্দা, বাবার যখন আসা সম্ভব হলো না, ও আর পড়ে কি করব। ও তুমি ওষুধ ফিরিয়ে নিয়ে যাও। আমার অদৃষ্টে যা আছে তাই হবে। যদি সতী মায়ের কন্যে হই, সেই পুণ্যেই আমার শাঁখা লোহা বজ্র হয়ে থাকবে। তুমি ফিরিয়ে নিয়ে যাও। জীবনে বোধ করি এই প্রথম রামকালী হতবাক হয়ে তাকিয়ে থাকেন, কথা খুঁজে পান না। এরপর আর কি স্নান শুদ্ধ হয়ে যাত্রা করবেন রামকালী, সত্যর কথা অবোধের কথা ভেবে। হয়তো অবোধ সত্য এ কথা বলে বসতে পারে, আবার তুমি এলে কেন বাবা, তোমার ওষুধ যখন খাওয়াচ্ছি না। এরপর আজ আর নয়, পরবর্তী অংশ নিয়ে আসবো আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ চটপট আসছে। সাবস্ক্রাইব করে রাখুন, প্রকাশের সঙ্গে সঙ্গে শুনতে পাবেন। আর কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।